আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আজকে টপিকটা ঢাকাকে কীভাবে আমরা বসবাসযোগ্য করতে পারি, আমার কাছে মনে হয়েছে ঢাকাকে বসবাসযোগ্য করতে হবে এই আলাপটাই আসলে করা উচিত না। মানে এই শহরকে আমরা যদি ঢাকাকে বসবাসযোগ্য করতে চাই তাহলে আমাদেরকে প্রাইমারিভাবে যে আলাপটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এক্সিস্টিং যে অন্য অন্য সিটি যেগুলো রয়েছে এই সিটিগুলোকে আগে কীভাবে বসবাসযোগ্য করতে পারি। মানে ঢাকা তো মানে তাহলে কি ওই সিটিগুলো তো বসবাসযোগ্য, ওই সিটিগুলোকে সাস্টেনেবল একটা বসবাসযোগ্য করতে পারলে তাহলে যেটা হবে কি আমাদের ঢাকায় মানুষ আসার যে প্রেশারটা এই প্রেশারটা মিনিমাম কমে আসবে, তখন আপনি ঢাকা নিয়ে কোনো পরিকল্পনা করতে পারেন। এখন আপনার টোটাল পরিকল্পনাটা যদি হয় আমাদের ঢাকা কেন্দ্রিক টোটাল, মানে আমরা যদি কোনো নগরায়নের কথা বলি, কোনো সার্ভিসের কথা বলি, যাই বলি সব কিছু ঢাকা কেন্দ্রিক। তো এই জন্য আসলে ঢাকাকে কখনো পরিবর্তন করা যায় না, কারণ মানুষ তো সুযোগ সুবিধার জন্য, যে শহর সবচেয়ে বেশি সুযোগ সুবিধা আছে ওই শহরের মানুষজন আসে। আমি আমার জন্ম হয়েছিল কুমিল্লায়, কারণ আমি কুমিল্লা থেকে ঢাকা এসেছিলাম দুইটা কারণে। সেটা হচ্ছে প্রথমত শিক্ষার জন্য, যে পড়াশোনা করার জন্য। আমরা অধিকাংশই দেখা যাবে কি পড়ার জন্য ঢাকা আসি, ঢাকা আসার পর আর গ্রামে যাওয়া হয় না। তো আমার কাছে মনে হয়েছে ঢাকাতে যে এই যে এত মানুষের যে লোড, এর মূল কারণ হচ্ছে ঢাকার বাইরে কোথাও মানে ভালো শিক্ষা এবং ভালো মরার ব্যবস্থা নেই। মানে ভালো মরার ব্যবস্থা, ধরুন ভালো মরাবেন, ভালো হসপিটাল নেই। মানে আপনি যদি দেখবেন ভালো করে হার্ট অ্যাটাক করেন, আপনার একটা ভালো আইসিইউর জন্য আপনাকে ঢাকা আসতে হয়। একটা ভালো আপনার হার্টে রিং করাবেন, এটার জন্য ঢাকা আসতে হয়। ঢাকা আসলেও আবার হয় না, ঢাকা আসলেও আবার যেতে হয় ধানমন্ডি নিচেরাতে, নাহলে গুলশানের এভার কেয়ারে, কিংবা ধরুন ইউনাইটেডে। এই যে বৈষম্যটা ঢাকার সাথে, এইটা আসলে আমার কাছে মনে হচ্ছে এটা একদম সেন্ট্রালি বাংলাদেশ যদি রাষ্ট্র হিসেবে যদি টিকতে হয় তাহলে এটা এখন একটা পরিকল্পনা নিতে হবে যে আগামী 30 বছর কিংবা আগামী 50 বছর যে আমরা ঢাকা ছাড়া অন্য সিটিগুলোকে ডেভেলপ করি, এবং মানুষ এমনি চলে যাবে। আপনি ঢাকার থেকে সবচেয়ে ভালো ফ্যাসিলিটিগুলো আপনি সিলেটে দেন, রাজশাহীতে দেন, মানুষ কিন্তু আস্তে আস্তে চলে যাবে। এটা আমার কাছে মনে হচ্ছে একটা বড় জিনিস। আর দ্বিতীয়ত যেটা মনে হচ্ছে ঢাকা শহরের মধ্যে সবচেয়ে ঢাকা শহর পৃথিবীর অন্যতম যদি র্যাঙ্কিং করা হয়, মানে বায়ু দূষণের দিক থেকে তো আমরা একের মধ্যে আছি, যদি বৈষম্যের দিকেও যদি র্যাঙ্কিং করা হয় এটা পৃথিবীর আমরাও একের মধ্যে থাকবো। দেখেন ঢাকা শহরের মধ্যে দুটো জিনিস, একদিকে গুলশান মরানি, তার পাশেই পৃথিবীর সবচেয়ে বড় বস্তি এখানে। মানে একদিকে পৃথিবীর সবচেয়ে মানে গুলশান মরানি মানুষ হলো পৃথিবীর যদি টপ ধনী র্যাঙ্ক করে না, ঠিকঠাক মতো ট্যাক্স দেয় না কিংবা সম্পদের হিসেব দেয় না, দেখে র্যাঙ্ক করানো যায় না। কিংবা আপনি যদি ধরেন অ্যাসালাম সামিটে যেখানে থাকতো তারা তো সিঙ্গাপুরের টপ ধনী, মানে বাংলাদেশের টপ ধনীরা যেখানে থাকতেছে আবার সেম এরিয়াতে কি বাংলাদেশের সবচেয়ে নিপীড়িত নিগৃহীত সবচেয়ে বৈষম্যের যে মানুষগুলো, এই মানুষগুলো এখানে থাকে। তাহলে এই বৈষম্যটা কীভাবে দূর করা যায় এটা নিয়ে কোনো এবং এটা নিয়ে কোনো কথাও নাই। দেখবেন ফুললি ইমব্যালেন্স। এবং ঢাকা শহরে আপনি দেখবেন সবচেয়ে ভালো ভালো হাউজিংগুলো দেখবেন, কিন্তু আপনি এখানে ব্যাচেলারদের কোনো ব্যবস্থা নেই। ঢাকা শহরে তো অলমোস্ট 1 কোটির মতো ব্যাচেলার, হিসাব করতে গেলে 1 কোটির মতো ব্যাচেলার পাওয়া যাবে যারা হলো কি স্টুডেন্ট বিভিন্ন কারণে পড়তেছে। এদের জন্য কোনো কোনো পলিসি নেই। মানে রাষ্ট্রের এত বড় একটা রাষ্ট্র যেখানে 1 কোটি মানুষ থাকে, 1 কোটি ব্যাচেলার, এই 1 কোটি ব্যাচেলার নিয়ে সরকারের কোনো একটা সিঙ্গেল কোনো একটা নথিপত্র নাই, কোনো একটা আলাপও নাই। মানে রাজুকে ব্যাচেলার হাউজিং করা লাগবে, এটা নিয়ে রাজুকে দেখবেন কোনো পরিকল্পনা নেই। একটা ছেলে গ্রাম থেকে আসলেও কেমনে থাকবে না থাকবে এটা নিয়ে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে এর মূল কারণটা হচ্ছে আমরা আসলে ঢাকাকে যে নাগরিকদের নাগরিক হিসেবে ট্রিট করি না, এটা একটা বড় জিনিস। আর দ্বিতীয়ত যেটা আসলে আমরা যেখানে পলিসিটা নেওয়া দরকার ওইখানে আসলে আমরা পলিসিটা নেই না। যেমন ধরেন ঢাকা শহরের ছিনতাই একটা বড় সমস্যা, এই ছিনতাই সমস্যাকে কিংবা ধরেন রাস্তাঘাটে কি পকেট মাইনের একটা বড়, গতকাল আমরা দেখলাম কোরিয়ান নাগরিকের কি মোবাইল থেকে কি পকেট নিয়ে গেছে। পকেট মাইন কিন্তু পৃথিবীর সব জায়গায়, আপনি আমেরিকাতে যাবেন, নিউ ইয়র্কে যাবেন, আমিও নিউ ইয়র্কে যখন ছিলাম আমার মানে যারা তখন কিন্তু বলছে যে এখানে কিন্তু রাতের বেলা ছিনতাই হয়, মানে সাবধানে থাকবা। কিন্তু ওইখানে ছিনতাই হলে আপনি আপনার মোবাইলটা পাবেন, কিন্তু এইখানে যদি আপনার জীবনটাও চলে যায় আপনার কিন্তু মানে কোনোভাবেই এই মানে লাশটা পাবেন কি এটার কোনো সিকিউরিটি নেই। কিন্তু এই শহরকে নিরাপদ করা তো খুবই ইজি। ধরেন মানে ঢাকা শহরের সবচেয়ে বড় সুবিধাটা হলো এই শহরটা ছোট হওয়ার ফলে এই শহরকে নিরাপদ করা ইজি। এই জায়গা থেকে আপনি জাস্ট পুরো ঢাকাকে যদি আপনি সিসি ক্যামেরার অধীনে নিয়ে আসেন, রাস্তাগুলা কয় টাকা খরচ লাগে, মানে পুরো ঢাকাকে যে টোটাল ঢাকার সিটি কর্পোরেশনের যত রাস্তা সকল রাস্তা সিসি ক্যামেরার অধীনে থাকবে। এখানে দেখেন ওই ধরনের কোনো ব্যবস্থা নেই।
কিন্তু কয় টাকা লাগবে? সর্বোচ্চ 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা লাগবে। কিন্তু এই ঢাকা শহরে কিন্তু হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা খরচ হয়, কিন্তু বেজায়গায় খরচ হয়। টোটাল ঢাকা শহরের নাগরিকদের নিরাপত্তাতে খুব অল্প কিছু পরিকল্পনা নিলে হয়। দেখেন আমাদের হাতির ঝিল একটা বড় জায়গা, আমি বলবো লাস্ট যে মানে 2-3টে জিনিসের মধ্যে একটা, ঢাকা শহর আসলে মানে টাকা নষ্ট করার জায়গা নেই। যেমন আমাদের ঢাকা শহরে যারা পয়সা হলে একটা টাকা হলে কই যায়, সিঙ্গাপুর চলে যায়, আবার কেউ কেউ আবার কক্সবাজারে যায়। মানে এই শহরের ভিতরে আমি আমার টাকাটা নষ্ট করবো, মানে একটা শহরের মধ্যে রিক্রিয়েশনের তো ব্যবস্থা থাকতে হবে। এবং আপনি আপনার টাকা দিয়ে উড়ে যাবে, টাকা কামানোর পরে তো টাকা মানুষ আসলে রাখে না, পৃথিবীর কোথাও রাখে না। এই টাকাটা নষ্ট করার মতো ঢাকা শহরের কোনো জায়গা নেই, 4-5টা বার পাবেন, এর বাইরে কোনো জায়গা না। আপনি যদি হালালভাবে টাকাটা নষ্ট করতে চান কিংবা আপনার ফ্যামিলি নিয়ে একটু গেট টুগেদার করতে চান, এই ঢাকা শহরে অনেক ব্যবস্থা। ধরেন আপনি হাতির ঝিল লেকটাকে মানে ইতালি শহর কিংবা পৃথিবীর অনেক শহরের কাছাকাছি দেখবেন আপনি ঢাকা শহরের মিল পাবেন। হাতির ঝিল যে লেকটা, এই লেকটার মধ্যে গেলে পানির দুর্গন্ধে উঠাই যায় না, কিন্তু জাস্ট এই হাতির ঝিল লেকের পানিগুলোকে একটু পরিশুদ্ধ করে রাখলে, এখানে ওয়াটার বোট মানে এখানে বড় বড় নৌকা দিয়ে দিলে, কাতারের মধ্যে আছে আমরা দেখছি বিভিন্ন জায়গাতে, হ্যাঁ সারা রাত ওখানে ফুললি সিকিউরিটি দিলে মানুষজন ওইখানে ফ্যামিলি নিয়ে কি শুক্রবার বৃহস্পতিবার বিভিন্ন সময় ফ্যামিলি নিয়ে ওইখানে যাবে, সারা রাত ফ্যামিলি নিয়ে থাকবে, বারবিকিউ করবে, খাবে দাবে। মানে এই যে মানুষের যে মেন্টাল রিফ্রেশমেন্ট, এই ব্যবস্থাটা নেই। যদি ঢাকা শহরে কয়টা র্যাঙ্কিং করে, আমি বলবো যে ঢাকা শহরের মানুষ মেন্টাল ডিসঅর্ডারের দিক থেকে কিংবা মানসিক স্বাস্থ্যের দিক থেকে সবচেয়ে উইক পৃথিবীর মধ্যে। মানে এত ধরনের ঝামেলা একসাথে নিয়ে আমরা চলি, এইটা পৃথিবীর মনে হয় খুব মানে উন্নত বিশ্বে একটা কর্পোরেট চাপের কারণে তারা এই ধরনের মেন্টাল উইক, কিন্তু আমাদের এখানে আমরা সার্ভিসের কারণে সবচেয়ে বেশি মেন্টাল উইক। এখানে ধরেন আপনি একটা লাশ কবর দিলে, এই লাশটা আজিমপুর কবর আছে 3 মাস পরে উঠে ফেলাই দেবেন, বুঝেন? মানে আপনি মারা গেছেন, হ্যাঁ আপনার লাশটা কবর 3 মাস পরে উঠে ফেলাই দেবেন, এখানে কারো কোনো মূল্য নেই। আমার কাছে মনে হয়েছে এখানে আমরা যদি এখানের যে বাসিন্দারা, এই বাসিন্দারা যদি ঢাকা শহরটাকে ঠিক করতে হয়, তাহলে সবার আগে এখানকার নাগরিকদের এদেরকে সিটিজেন হিসেবে ট্রিট করতে হবে। এবং রাষ্ট্রের পক্ষ থেকে সবার আগে 50-100 বছর মেয়াদে একটা পরিকল্পনা, ঢাকা শহরটা যখন ডেভেলপ হয়েছে কোনো পরিকল্পনা আছে। দেখেন পূর্বাঞ্চলটা একটা পরিকল্পনা নিয়ে হয়েছে, সেম জিনিস কিন্তু বসিলার দিকে হয়েছে, বসিলা সাভারের দিকে হয়েছে, কিন্তু পূর্বাঞ্চলের সাথে বসিলার কোনো মিল নেই। বসিলার দিকে ঢুকতে গেলে আপনার মনে হয় কি মানে বস্তিতে, মানে হ্যাঁ খারাপ হচ্ছে না, মানে একদম অপরিকল্পিত, কোনো ধরনের কোনো প্ল্যানিং নাই, যে জন্য ওইখানে কিন্তু আপনার ক্রাইমটা বেশি। কিন্তু পূর্বাঞ্চলটা তুলনামূলক পরিকল্পনা করে বসে, ওইখানে দেখেন পিঙ্ক সিটি থেকে শুরু করে বসুন্ধরা, ওইখানে কিন্তু সুন্দর, জাস্ট পরিকল্পনাটা নিচে সুন্দর একটা শহর হয়ে গেছে। আমি মনে করি আমাদের যারা সরকারে থাকে এবং যারা সিভিল সোসাইটি থাকে, কেউই এই শহরটাকে নিয়ে কি ফুললি প্ল্যানিংটা যে নেওয়া, এই প্ল্যানিংটা আসলে ঠিকঠাক মতো আমরা দিতে পারি না। এবং এই শহরে পৃথিবীর যে গ্লোবাল ফ্যাসিলিটিগুলো, এই ফ্যাসিলিটিগুলো আমরা যেভাবে এই শহরে ইন্ট্রোডিউস করতে চাই, স্টিল নাও এখান থেকে যদি আমরা সরে আসতে না পারি, এবং ঢাকার বাইরে সিলেট, চিটাগাং, রাজশাহী, কুমিল্লা, খুলনা, রংপুর, আমি রংপুর শহরে কয়দিন গেলাম, কি সুন্দর শহর, কোনো জ্যাম নাই, কিছু নেই, পুরা মানে পুরা ঢাকার আপনি ধরেন একটা গলিতে যত গাড়ি পাবেন, পুরো রংপুরে যতগুলো গাড়ি পাওয়া যায় না। ওইখানে যদি একটা পরিকল্পনা নেওয়া যায়, 50 বছরের মধ্যে সুন্দর একটা শহর পাওয়া যায়, ওইখানে একটা ভালো এডুকেশনের ব্যবস্থা করা যায়, ভালো স্বাস্থ্যের ব্যবস্থা করা যায়, ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, এই 3টা ব্যবস্থা যদি অন্য শহরগুলোতে আমরা শিফট করাতে পারি, তাহলে কিন্তু আমাদের ঢাকা শহরকে আমরা বসবাসযোগ্য করে তুলতে পারবো। আমরা যদি অন্য শহরগুলোকে বসবাসযোগ্য করতে না পারি, তাহলে কিন্তু মানুষ বাধ্য হয়ে এই শহরে আসবে, এই শহরকে আর ঠিক করা যাবে না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।